কি মিয়া, আর কতক্ষণ লাগাইবা? আমার তো দেরি হয়ে যাইতেছে। ওপারে মামার বাড়িতে খবর দেওয়া আছে, জলদি নৌকা ছাড়ো। ছোট বাবা, আইসকা রাইট জানা হয় এই পারেই ঢাইকা যান। গানের অবস্থা ভালো ঠেকতাছে না, বাতাসটা কেমন যেন বাড়ি বাড়ি। আরে নিশুতি বিলে আমাবস্যা পূর্ণিমার রাইতে। আহা, আবার শুরু করলা তোমাকে গ্রামের গাঁজাখুরি গপ্প। আরে আমি ঢাকা শহরে থাকি, রাইট 2টা-3টা পর্যন্ত রাস্তায় ঘুরি, কিচ্ছু হয় না। তুমি চলো, ডাবল ভাড়া দিমো। ডবল টাকা দিবেন? আচ্ছা, আল্লাহ ভরসা, উঠেন তাইলে। তয় একটা কথা, বিলে যদি কোনো ডাক শুনেন বলেও জবাব দিবেন না, আর পানির দিকে বেশি তাকাইবেন না। পলাশ কোনো উত্তর দিল না, সে কেবল একগাল হেসে নৌকায় উঠে বসল। গফুর মাঝি লগি ঠেলে নৌকা ভাসাল। কুয়াশার চাদর চিরে নৌকাটি বিলের মাঝখানের দিকে এগিয়ে চলল। চারদিকে শুধু পানি আর কচুরিপানা। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কুয়াশা এতটাই ঘন হয়ে গেছে যে হাত বাড়ালে হাত দেখা যাচ্ছে না। হঠাৎ গফুর মাঝির লগিটা কাদায় আটকে গেল। ইয়া মাবুদ, এইটা তো ভালো লক্ষণ না। লগি তো এমনে আটকানোর কথা না, এইখানে তো পানি গভীর। আরে লগি তো আটকাইতেই পারে, তুমি জোরে টান দেও। না ছোট বাবা, আপনি বুঝতেছেন না, পানির নিচে কিছু একটা লগি ধইরা রাখছে। মনে হইতাছে কেউ নিচ থেকে টানতাছে। হঠাৎ করে বিলের নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছে পানির নিচ থেকে কেউ নুপুর পরে হাঁটছে, অথচ চারপাশে অথই পানি। কিসের শব্দ এটা? মনে হইল নুপুর বাজতাছে। চুপ থাকেন বাবা, একদম চুপ। এইটা জ্বলাবো। আজকা থাইকা 50 বছর আগে এক নতুন বৌডুবি হয়েছিল, তার লাশ আর পাওয়া যায় নাই। পূর্ণিমার রাইতে সে তার হারানো নথ খুঁজতে বাইর হয়। দূর, পানি স্রোতের শব্দে আমার মনে হইতেছে। দাঁড়াও, আমি টর্চ মাইরা দেখতাছি। পলাশ তার শক্তিশালী টর্চ লাইটটা পানির ওপর ফেলল। আলোটা পানির ওপর পড়তেই দেখা গেল স্বচ্ছ পানির নিচে ঘন কালো চুলের মতো একগুচ্ছ জলজ উদ্ভিদ ভাসছে। কিন্তু ভালো করে তাকাতেই পলাশের বুকটা ছলাৎ করে উঠল। ওগুলো আসলে উদ্ভিদ নয়, সত্যিকারের মানুষের চুল। আর সেই চুলের রাশি নৌকার তলায় গিয়ে পেঁচিয়ে যাচ্ছে। গফুর চাচা, নৌকার নিচে এগুলা কি? আলো আলো নিভান বাবা, আলো নিভান। ও আলো দেখলে পাগল হইয়া যায়। গফুরের কথা শেষ হওয়ার আগেই নৌকাটা প্রচণ্ড জোরে দুলে উঠল। মনে হলো নিচ থেকে বিশাল কোনো প্রাণী নৌকাটাকে ধাক্কা মারল। পলাশের হাত থেকে টর্চটা ছিটকে পানিতে পড়ে গেল। টর্চটা ডুবতে ডুবতে পানির নিচ থেকে ওপরের দিকে আলো দিচ্ছিল। সেই নিভে যাওয়া আলোয় পলাশ স্পষ্ট দেখল পানির নিচে একটা ফ্যাকাশে সাদা হাত টর্চটা খপ করে ধরে ফেলল। গফুর চাচা, নৌকা ঘুরাও, জলদি ঘুরাও। লগি নরে না বাবা, নৌকা আটকা পইরা গেছে। ও আমাদের আর যাইতে দিব না। হঠাৎ পানির ওপর থেকে একটা হিমশীতল বাতাস এসে তাদের দুজনের গায়ে লাগল। বাতাসের সাথে পচা ফুলের গন্ধ। মনে হচ্ছে অনেক দিনের বাসি রজনীগন্ধা ফুল পচে গেছে। আর ঠিক তখনই নৌকার একপাশে পানি ভেদ করে ধীরে ধীরে একটা মাথা উঠে আসতে শুরু করলো। লাল বেনারসি শাড়ির ঘোমটা দেওয়া, কিন্তু ঘোমটার নিচে কোনো মুখ নেই, শুধুই অন্ধকার। সেই ঘোমটা দেওয়া অবয়বটি নৌকার কানায়
তার দুটো হাত রাখল। হাত দুটো পচে গলে যাওয়া, আঙুলে সোনার আংটি চকচক করছে। সে ধীরে ধীরে নৌকার ওপর উঠে বসার চেষ্টা করছে। নৌকাটা তার ভারে একপাশে কাত হয়ে পানি ঢুকতে শুরু করেছে। ইয়া আল্লাহ, মাফ কইরা দেও মা, আমাগো সাইডা দেও, আমরা আমরা ভুল করছি। অবয়বটি কোনো কথা বলল না, শুধু একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো বাতাসের সাথে, যেন কেউ খুব কাছে এসে কানের কাছে বলছে, তোরা কি আমার নথ নিসাস? দে আমার নথ দে। নৌকাটা এবার প্রায় ডুবুডুবু অবস্থা। পানি দ্রুত ভেতরে ঢুকছে। পলাশ দেখল সেই পচা হাতটা এবার তার পায়ের দিকে এগিয়ে আসছে। নৌকাটি এখন একপাশে পুরোপুরি কাত হয়ে গেছে। সেই পচা গলা হাতটি পলাশের পাটা খপ করে চেপে ধরল। পলাশ অনুভব করল হাতটি কোনো মানুষের হাতের মতো নয়, যেন এক টুকরো বরফ তার চামড়া অবশ করে দিচ্ছে। ব্যথায় পলাশ চিৎকার করে উঠল। আহ গফুর চাচা, গফুর চাচা, আমার পা ভাইগা দিতেছে। ছোট মামা পাশ হারান, ও আপনারে নিচে নিয়ে যাইবো। গফুর মাঝি প্রাণপণ শক্তিতে পলাশকে ধরে টানছে, কিন্তু জলের নিচের সেই শক্তি অনেক বেশি। ঘোমটা দেওয়া সেই অবয়বটি এখন নৌকার ওপর অর্ধেক উঠে এসেছে। ঘোমটার অন্ধকার ফাঁক দিয়ে দুটো জলজলে আগুনের ভাটার মতো চোখ দেখা যাচ্ছে। সেই চোখ পলাশের দিকে স্থির। নথ দে, আর নাইলে তোদের প্রাণ দে। সোনা সোনা, ছোট বাবা, আপনার গায়ে একটা সোনা আছে না? ওরে সোনা দেন, ও নত মনে কইরা ছাইরা দিব, জলদি করেন। পলাশের মনে পড়ল তার গলায় একটা সোনার চেইন আছে, মায়ের দেওয়া চেইন। সে এক মুহূর্ত দেরি করল না। এক হাতে নৌকার পাটাতন ধরে রেখে অন্য হাতে হ্যাচকা টান দিয়ে গলার চেনটা ছিঁড়ে ফেলল। এই নে তোর নথ, তাও আমায় সাইডা দে। পলাশ সোনার চেনটা সজোরে ঘোমটা পরা মূর্তিটার দিকে ছুঁড়ে মারল। চেনটা অবয়বটির গায়ে লাগার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। চেনটি মূর্তির গা ভেদ করে পানিতে গিয়ে পড়ল, কিন্তু সোনার চকচকে আভা দেখেই সেই ছায়ামূর্তিটি পলাশের পা ছেড়ে দিল। সে বিদ্যুৎ গতিতে চেনের পেছনে পানির নিচে ডুব দিল। বিশাল একটা আছাড় খাওয়ার শব্দে পানি ছিটিয়ে ছায়ামূর্তিটি বিলের অতলে হারিয়ে গেল। ছায়ামূর্তিটি চলে যাওয়ার সাথে সাথেই বিলের পরিবেশ বদলে গেল। ভারী বাতাসটা হালকা হয়ে গেল। গফুর মাঝি আর দেরি করল না। সে তার গায়ের গামছা দিয়ে দ্রুত নৌকার পানি সেচতে শুরু করল। পলাশও নিজের জুতো খুলে পানি সরাতে লাগল। কোনো মতে নৌকাটা ভেসে থাকার মতো অবস্থায় আসতেই গফুর মাঝি লগি ঠেলতে শুরু করলো। আল্লাহ বাঁচাইছে, জোরছে লগি মারতাছি বাবা, শক্ত হইয়া বসেন, পিছনে আর তাকাইবেন না। নৌকাটা যখন তীরের কাছাকাছি পৌঁছালো তখনও পলাশের মনে হচ্ছে বিলের মাঝখান থেকে সেই নুপুরের শব্দটা ভেসে আসছে, কিন্তু এবার শব্দটা দূরে সরে যাচ্ছে। পলাশ আর গফুর মাঝি যখন মামাবাড়িতে পৌঁছালো তখন তাদের অবস্থা ভিখারির মতো। সারা গায়ে কাদা, ভেজা কাপড়, ভয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসছে। মামা এবং বাড়ির লোকজন লণ্ঠন নিয়ে দৌড়ে এলো। পলাশ, এই অবস্থা কেন তোর? আর এত রাইতে ওই বিল দিয়া কে আইতে কইছিল তোরে? মামা জ্বলাবো, বিশ্বাস করবা না, ও আমারে দইরা ফেলছিল। গফুর মাঝি এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে দোয়া পড়ছে। মামা গফুর মাঝির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন।
গফুর মিয়া, তোমারে না মানা করছিলাম আমাবস্যা পূর্ণিমায় ওই পথে নৌকা না বাইতে? তুমি টেকার লোভে বাগিনাটারে মারতে নিছিলা। ভুল হয়ে গেছে কর্তা। তয় আই ছোট বাবা সোনার চেইন না থাকলে দুইজনের কারোর লাশও খুঁজা পাইতেন না। ও সাক্ষাৎ শয়তানা ছিল। সবাই পলাশকে ভেতরে নিয়ে গেল পরিষ্কার হওয়ার জন্য। পলাশ যখন ভেজা প্যান্টটা পরিবর্তন করার জন্য বাথরুমে গেল, তখন আয়নায় নিজের পায়ের দিকে তাকিয়ে সে চিৎকার করে উঠল। ও আল্লাহ, এটা কি? তার চিৎকারে মামা দৌড়ে এলেন। কি হইছে পলাশ? পলাশের ডান পায়ের গোড়ালিতে কালশিটে দাগ পড়ে গেছে। এটা সাধারণ কোনো দাগ নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে। পচা মাংসহীন 5টা আঙুলের হাড়ের ছাপ সেখানে গেঁথে আছে। আর সেই দাগের ঠিক মাঝখানে চামড়ার ওপর আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো একটা গোল দাগ ফুটে আছে, ঠিক যেন একটা নথের আকৃতি। জানালা দিয়ে রোদ আসছে। পলাশ বিছানায় শুয়ে আছে, গায়ে প্রচণ্ড জ্বর। জানালার বাইরে গ্রামের দিগন্তজোড়া ফসলের মাঠ দেখা যাচ্ছে। দূরে সেই নিশুতি বিল দিনের আলোয় শান্ত দেখাচ্ছে, কিন্তু পলাশ জানে ওই শান্ত জলের নিচে কি লুকিয়ে আছে। ডাক্তার আসছিল, জ্বরের ওষুধ দিয়া গেছে। তবে ডাক্তারও পায়ের দাগ দেখা ভয় পাইছে। বলছে এমন পোড়া দাগ সে নাকি জীবনেও দেখে নাই। মামা, আমার চিন্তা। ওইটা আর পাবি না রে বাবা, ওইটা এখন জলাবউয়ের কাছে। গ্রামের মুরব্বীরা কয়, একবার যার জিনিস জলাবউ নেয় তার পিছু সে সহজে ছাড়ে না। তুই সুস্থ হইলেই ঢাকা চইলা যা, এই গ্রাম তোর জন্য নিরাপদ না। পলাশ চুপ করে রইল। হঠাৎ তার মনে হলো দিনের বেলাতেও বাতাসের সাথে খুব মিহি একটা শব্দ ভেসে আসছে। সে চমকে বালিশের নিচে হাত দিল। সেখানে সে কাল রাতে ভেজা জামা কাপড় রাখার সময় কিছু একটা শক্ত জিনিস অনুভব করছিল। পলাশ বালিশের নিচ থেকে হাত বের করে আনল। তার হাতের তালুতে শ্যাওলা মাখানো পুরনো আমলের একটি ভারী স্বর্ণের নথ। নথটি থেকে এখনো পচা ফুলের গন্ধ বের হচ্ছে।